শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ইন্টেনশনালি তখন কাজটা করিনি, ট্রাস্ট মি। বলার পর চিবুকের মধুটুকু মুছে দিল, কিন্তু আঠা হয়ে রইল সেখানে। তাই পানি এনে ভেজা হাতে চিবুক ধুয়ে দিল, আবার জিজ্ঞেস করল, কমেছে জ্বালা পোড়া? কমেছে ধীরে ধীরে। আমি বারবার তোমাকে ব্যথা দিচ্ছি, আমার তো অনেক পানিশমেন্ট প্রাপ্য। তুমি সুস্থ হওয়ার পর আমাকে যে পানিশমেন্ট দেবে তা আমি মেনে নিব নির্দ্বিধায়। এখন দিতে চাইলে তা পারবো না। এখন তো তুমি অসুস্থ, কিভাবে বা হিট করবে আমাকে? তাও যদি পারো তো করো, তাতে আমার গিল্ট ফিলিং কম হবে কিছুটা। কাম টু মি। গম্ভীর গলায় তর্জনী আঙুলে ইশারায় ডাকলো তাকে ইয়াসিফ। নিরুদ্বিগ্ন হয়ে এগিয়ে এলো মারিহাম ওর কাছে। এবার মধুর বয়ামে ইশারা করে দেখালো ইয়াসিফ। মারিয়াম ভাবল পোড়া জায়গাতে আবারও মধু লাগিয়ে দিতে হবে, তাই আঙুলে মধু জড়িয়ে ও ঠোঁটে জড়িয়ে দিল পুনরায়। এবার চুইয়ে চিবুক অবধি না গেলেও নির্মল ঠোঁটটা মেখে গেল একদম। লেটস মি কিস। তখনই নির্বিকার কণ্ঠে এ আদেশ রাখলো ইয়াসিফ। নির্বাক দেখালো মারিহামকে। শুনতে পাওনি তোমার এখনের পানিশমেন্ট? রিয়েলি? জাস্ট আ সিম্পল কিস? ইয়া। মারিহাম বয়ামটা টি টেবিলে রেখে হাতটা টিস্যুতে মুছে নিয়ে ঝুঁকলো ইয়াসিফের মুখের উপর। সেও নির্বিকারভাবে তাকালো ওর চোখে। একে অপরের দৃষ্টি মিলন হওয়ার মাঝে দুজনের দ্বিতীয় চুমুটা নির্মিত হলো। মারিহাম তখন বলেছিল আ সিম্পল কিস, কিন্তু তা মোটেও সাদাসিধেভাবে শেষ হয়নি। মারিহামের ধারণাতে ছিল না এবার থেকে তার মর্জি নয়, ইয়াসিফের মর্জি চলবে তার উপর। শেষ কিছুদিন যাবৎ দিদিটি নাওফিলের ঘরে ফেরার অপেক্ষা করে না। আলো নিভিয়ে বিছানার এক কোণ ফাঁকা রেখে শুয়ে পড়ে, কিন্তু আজ ঘরে এসে নাওফিল আলো নিভানো পেলেও বিছানাতে দিদিটিকে পেল না। ভাবলো হয়তো ব্যালকনি কিংবা বাথরুমে আছে। খুঁজে দেখার আর ইচ্ছে হলো না আজ। গা থেকে টি শার্টটা খুলে খোলা গায়ে বিছানাতে শুয়ে পড়ল নীরবে। হঠাৎ করে মনে পড়েছে ভীষণ বাবা মায়ের কথা। মানুষ দুটোর মুখটা হৃদয় নয়নে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে ওর। মনে করতে হলে ছবি দেখার প্রয়োজন, কিন্তু নাওফিল আজ অবধি জাইন আর আয়মানের কোনো ছবি দেখতে চায়নি, কাছেও রাখেনি। ইন্টারনেট ঘাটলেই মিলে যাবে মানুষ দুটোর পাশাপাশি ছবি, কিন্তু সে ছবির ওপরেই কোটেশন থাকে, দ্য মিস্টিরিয়াস হোয়াইল কাপল অব দ্য অস্ট্রেলিয়ান মাফিয়া অর্গানাইজেশন। আর এই কারণেই নাওফিল কখনো মায়ের ছবি দেখার ইচ্ছে হলেও সে ইচ্ছা গিলে ফেলে। মায়ের ছবি দেখা হয় না বলে বাবার ছবিও আর দেখা হয় না। দেখার সাহসটাও হয় না নাওফিলের। যদি কষ্টগুলো বুক ফেটে বেরিয়ে আসে, সে কষ্টে যদি চোখ দুটো ভিজে ওঠে। নাওফিল চায় না তার এক ফোঁটা অশ্রু বিসর্জনের জন্য বাবা মায়ের রুহ কষ্ট পাক। বেঁচে থাকতে সে তাদের পাপের সীমা ছিল না। এজন্যই না জানে কত কষ্ট ভোগ করতে হচ্ছে মানুষ দুটোর। সারা পৃথিবীর কাছে জাইন আয়মান নিখোঁজ হলেও নাওফিল বিশ্বাস করে তারা বেঁচে নেই। এমনটা ভাবার উপযুক্ত কারণও আছে। শেষবার যখন বাবা লুকিয়ে দেশে এসেছিল ওকে নিয়ে যেতে, এরপর আরও কবার সে চেষ্টা করেছিল জাকিরের সঙ্গে কথা বলে ওকে মায়ের কোলে ফেরত নেওয়ার জন্য, কিন্তু জাকির শেখ তার এক বাক্যে অনড় ছিলেন। জাইন এবং আয়মান দুজনকেই আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। কবছর হলেও সাজা ভোগ করতেই হবে তাদের। তারপর তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা হবে, কিন্তু তারা দুজন কেউই এ প্রস্তাবে রাজি হয়নি। এরপর হঠাৎ করে জাকির শেখের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেল জাইনের। পাগলের মতো কিছুদিন পরপরই অস্ট্রেলিয়া ছুটতেন তখন জাকির। শত চেষ্টা করেও খোঁজ পায়নি তার প্রাণের ছোট্ট ভাইটার। তখন জাইনের ঘনিষ্ঠ 4 বন্ধুদেরও কেমন একটা গাছাড়া ভাব নিয়ে থাকতে দেখেছে জাকির। এই 4 জনের সহায়তায় জাইন অধিকাংশ কাজ করে থাকত, অথচ এরা কেউই তখন কোনোরূপ হদিশ দিতে পারেনি জাইনের। ওদের আচরণ দেখে জাকির বিশ্বাস করতে বাধ্য হন জাইন আর আয়মান ফেরারি হওয়ার পেছনে নিশ্চয়ই এদের কোনো হাত ছিল, নয়তো শির উঁচিয়ে মাফিয়া সাম্রাজ্যে চলাফেরা করা সব থেকে ধীমান আর সাহসী দম্পতি হঠাৎ করে কিভাবে হারিয়ে যেতে পারে।
আর বেঁচে যদি থাকতো তারা, তবে এতগুলো বছর ওদের একমাত্র সন্তানের সঙ্গে দেখা না করে, কথা না বলে কি থাকতে পারতো? বেঁচে থাকলে কি একবারও তাদের কোনো রকমই খোঁজ পাওয়া যেত না? নিশ্চয়ই যেত। যদি আজ তারা জীবিত থাকতো, বাবা মায়ের এই হারিয়ে যাওয়াটার দায় দীর্ঘ অনেক বছর নাফিল জাকিরকেই দিয়ে গেছে। তিনি অতীতে এত কঠোর না হলে আজ নিশ্চয়ই তারা ওর কাছে আসতো, এমন কুরকুরের মতো উবে যেত না। কিন্তু শেষবার অস্ট্রেলিয়া গেলে হঠাৎ করেই নাফিলের মন থেকে এই অযৌক্তিক অমূলক ভাবনাগুলো আপনা আপনি দূরে হলো। তবে হঠাৎ করে বললে ভুল হবে, বলা উচিত রোমান ওকে গুলিবিদ্ধ করার পর হাসপাতালে নেওয়ার পথে ওর মাথার কাছে এসে জাকির শেখের গগনবিদারী চিৎকার, কান্নাকাটির চিত্রটা এই মানুষটিকে নিয়ে শুরু থেকে পুনরায় ভাবতে বাধ্য করেছিল। অস্ট্রেলিয়া যাবার পর মনির সাথে সব কিছু নিয়ে কথা হলেও কখনো জাকিরকে নিয়ে কথা বলতে চাইতো না সে। কিন্তু সেবার এই ব্যক্তিকে নিয়ে বারবার আলোচনা করেছে সে জেরিনের সাথে। ছোট ভাই হঠাৎ করে হারিয়ে যাবার পর তার জন্য কি জাকির ছটফট করতেন, নাকি ভাইয়ের প্রতি ঘৃণা ছিল বলে খুশি হয়েছিলেন? সেসবের যথাযথ উত্তর মিলেছিল যখন জেরিন জানালেন জাহিনের সন্ধান পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ ক্ষমতা আর অর্থের ব্যবহার করেছিলেন জাকির। কিন্তু অস্ট্রেলিয়া তো ছোটোখাটো একটা বাংলাদেশ নয়, তাই ওই তুচ্ছ ক্ষমতা আর অর্থ তাই কোনো কাজেই আসেনি। মন খারাপের মাঝেও নাফিল আনমনে অপেক্ষা করেছিল দিদিদের জন্য। ঘড়ির কাঁটা 12টার পরে ছোট্ট আওয়াজে ঘড়িটা টুকটাং করে উঠল। যখন চোখের উপর হাতটা সরিয়ে পাশ ফিরে দেখল বউটা এখনও ফিরেনি। বিরক্ত লাগলো ওর। কিশোরী ছেলে মেয়ের মতো দুদিন পরপরই এমন ন্যাকামি অভিমান কি দিদিদের সঙ্গে যায়? না উঠে পারল না নাফিল। ব্যালকনিতে এলো আগে, এসেই পেয়ে গেল বউকে। কার্পেটে চুপচাপ বসে আছে বুকের মাঝে পাঠ্য বই ধরে, হয়তো পড়ছিল। এখন চোখ বুজে দেয়ালে মাথা হেলে দিয়ে বসে আছে। এখানে বসে ঘুমানোর মানে কি? বিরক্তির সঙ্গে মৃদু উষ্মাও প্রকাশ পেল নাফিলের কণ্ঠে। চোখ জোড়া মেলল দিদিটির চকিতে। অমনি নাফিলের বিরক্তিতে কুঞ্চিত কপাল মিশ্রণ হলো। লাল পদ্মরাঙা টলমলের চোখ জোড়াতে দৃষ্টি থমকে গেছে নাফিলের। খুব সহজে কান্নাকাটি করার মতো বউ তো ওর নয়। নিজের মনোকষ্ট চাদরে ঢেকে দেওয়ার মতো আড়াল করে দিদিটির মুখোমুখি বসল। দু হাঁটু উঁচু করে বসা দিদিটি, সে হাঁটুর উপর রাখা তার হাতটা ধরে মোলায়েম কণ্ঠে শুধালো নাফিল। কেন কাঁদছো শোনা? আমি কি অপরাধ বেশি করে ফেলেছি? দুঃখের সময় আপনজনের আদর আরো বেশি আহ্লাদে করে তোলে। দিদিদেরও হলো তাই। ঠোঁট ভেঙে কেঁদে ফেলতে গিয়েও সংযত করল বাঁধ ভাঙা আবেগ ব্যথা। ঠোঁট চেপে ধরে ঘন ঘন মাথায় নিয়ে ভেজা গলায় বলল, সেরকম কিছু না। তাহলে কি? তাহলে কিছুই না, হঠাৎ আম্মুর কথা মনে পড়ে তাই একটু কান্না পাচ্ছিল। কতদিন দূরে আছে আম্মুর থেকে, তোমার আমাকে নিয়ে না ভাবলেও চলবে। আমি পড়বো আর কিছুক্ষণ, তুমি গিয়ে শুয়ে পড়ো। বিনা তর্কে নাফিল দাঁড়িয়ে পড়ল। তা দেখে দিদিদের কষ্ট লাগলেও নির্বিকারভাবে বইয়ের পাতা উল্টাতে থাকলো সে। কিন্তু নাফিল শুধু বিদায়ই নিল না, যাওয়ার পথে ব্যালকনির আলোটাও নিভিয়ে দিয়ে গেল। দিদিটি খেপে উঠতেও সময় লাগলো না। এত বদমাশ কেন তুমি? চেঁচিয়ে উঠে ঘরে এলো। দেখলো গায়ে টি শার্ট চড়িয়েছে নাফিল। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেটও পকেটে পড়তে দেখে একটু বিচলিত দেখালো দিদিটিকে। তবে তা বসতে না দিয়ে ঝাঁঝালো গলায় শোধালো, এই রাত 12টায় কোথায় যাওয়া হবে? নাফিল তখন ফোনে কিছু টাইপ করছিল। টাইপ শেষে দিদিদের দিকে বিকার শূন্য চোখে এক পলক তাকিয়ে কাকে যেন আবার ফোন করে বসল। ভ্রু কুঁচকে ওর কার্যকলাপ দেখছে শুধু দিদিটি। ফোনের ওপাশের ব্যক্তি কল রিসিভ করেছে। তাকে আদেশ গলায় বাইরে বের হওয়ার কথা বলে নাফিল ফোন কেটে আপাত মস্তক দিদিকে দেখে হঠাৎ, চলো, রাতের আধারে কোনো সমস্যা হবে না বলেই বেরিয়ে পড়ে ঘর থেকে উত্তরের অপেক্ষা না করে। দিদিটি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ওর প্রস্থান দেখে। দরজার বাইরে থেকে তখন আরেকবার নাফিল বের হতে বলার কথা বলে তাকে। কথা মতো বেরিয়ে এসে নাফিলকে পিছু করতে করতে বলে, বলা নেই ক নেই, হুট করেই চলো বলে যাচ্ছি কোথায় সেটা বলতে পারছো না তুমি? নাফিল একটু দাঁড়িয়ে দিদিদের কাছে এসে ওর হাতটা মুঠোয় ধরে আবার চুপচাপ চলতে চলতে বেরিয়ে এলো বাসা থেকে।
এলিভেটরে ঢুকে আরও দুবার জিজ্ঞেস করলো দিদিতে কোথায় যাচ্ছে তারা, কিন্তু বরাবরের মতোই জবাব শুনল নাফিল। একইভাবে দিদিদের হাতে ধরে পার্কিং লট থেকে গাড়িতে চেপে বসল নাফিল। গেটে থাকা সিকিউরিটি দুজন তখন ঝিমাচ্ছিল। গাড়ির হর্ন পেয়ে ধরফড়িয়ে দাঁড়িয়ে পড়ে দুজন, দেখে বাড়ির মালিকের গাড়ি বের হচ্ছে, তাই কোনো জিজ্ঞাসাবাদের ধারে কাছেও না গিয়ে জলদি গেট খুলে দিল। দিদি খেয়াল করলো না বেশ দূরেই সাদা কালো গাড়ি করে আরেকটা গাড়ি আসছে তাদের দিকেই। নাফিল ঠিকই খেয়াল করলো, মনে মনে জাকির শেখের প্রশংসা করতেও ভুলো না। ছেলের নিরাপত্তার জন্য বেছে বেছে সব থেকে কর্মঠ, দায়িত্ব আর সময় জ্ঞান সম্পূর্ণ দুজন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন, যার প্রমাণ নাফিল শুরু থেকেই পেয়ে আসে। এবার নাফিল ইচ্ছামতো গতিবেগের সাথে গাড়ি চালাতে শুরু করে। নিশিরাতে ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাটা বহুদিন নেওয়া হয় না। বন্ধুরা সবাই আজকাল নিজেদের জীবনে ব্যস্ত, নিজেও পুরো দস্তর সংসারী হয়ে পড়েছে, তাই বলে সমস্ত শখ আহ্লাদ আনন্দ বাদ পড়বে নাকি? না, জীবনের ধারা বদলালে নিজেকেও সেই বদলানো পরিবেশের সাথেই মানিয়ে নিয়ে আনন্দ উপভোগ করতে হবে। বিয়ের পর বউটাকে নিয়েও বাইরে কোথাও বিশেষভাবে সময় কাটানোর সুযোগ পায়নি সে। বউটা হয়েছে তেমন, সব কিছু নিয়ে রাগ অভিমান মুখ ভার করে থাকতে পারলেও এই যে তাকে নিয়ে কখনো বাইরে আজ অবধি ঘোরাফেরা করেনি নাফিল। তা নিয়ে অভিযোগ অভিমান করে না কখনো। আজ নিজের মনটা বিষণ্ণ ছিল বলেই বাইরে ঘোরার কথা মনে হলো। অনেকটা সময় পর নাফিল মুখ খুলল। আমাদের জমির প্লট কেনা হয়েছে, সেখানেই যাচ্ছি। এই রাতের বেলা আমাকে তোমাদের জমির প্লট দেখানোর ইচ্ছে হলো কি জন্য? মেজাজ বিশ্রী রকম খারাপ হয়ে গেছে দিদিদের। নাফিল মুচকি হাসল, বলতে গিয়েও বলল না তারা দিয়াবাড়ি ছুটেছে কাশবনে হারাতে, আর সেদিকেই প্লটও কেনা হয়েছে ব্যবসার উদ্দেশ্যে, তাই মজা করে সেটার কথাই বলল সে। সবে একটু গা ভাসিয়ে দিয়েছিল তৌসিফ বিছানায়। ফোনে মেসেজের শব্দ বেজে উঠতেই চোখ দুটো খুলে গেল। এত রাতে সিম কোম্পানি থেকে মেসেজ আসতে পারে কি? এয়ারটেলের ক্ষেত্রে অবশ্য অসম্ভব না, তাও জরুরি হতে পারে ভেবে ফোনটা হাতে নিয়ে লক স্ক্রিন থেকেই দেখে নিল মেসেজটা। নাফিলের বার্তা এসেছে, বউকে নিয়ে এই রাত করে সে ঘুরতে বেরিয়েছে। রুনার ক্লাসটা তাই তাকে একাই নিতে হবে বলে গেল। এর কারণটা তৌসিফের জানা। যত যাই হোক, মেয়ে লোকের গায়ে হাত তোলার কথা চিন্তা করতে পারে না নাফিল। রুনার মতো মেয়েকে দাঁত কামড়ে সহ্য করাটা বেশ কঠিন ব্যাপারই ওর জন্য। আর একটু পর রুনার পেট থেকে কথা বের করতে হলে উত্তম মাধ্যমও জরুরি হতে পারে, তাই সেটার দায়িত্ব নাফিল তৌসিফের কাঁধে গুছিয়ে পালালো বউকে নিয়ে। চোখে মুখে পানি দিয়ে ঘুম তাড়ানোর চেষ্টা করে তৌসিফ প্রয়োজনীয় যন্ত্রপাতি পকেটে পুরে বের হলো ঘর থেকে। নিচে সে রুনার দরজায় ঠক ঠক করলো কবার, কোনো সারা শব্দ নেই। মরার মতো ঘুমোচ্ছে নাকি হতছাইটা? ফিসফিসিয়ে ডেকে উঠল তৌসিফ কড়া নাড়তে নাড়তে। সে সময় দরজাটা খুলল রুনা। ঘুম চোখে দেখতে পেল কালো পোলো টি শার্ট পরে সুন্দর কমনীয় চেহারায় এক যুবক মুচকি হাসছে তার সামনে দাঁড়িয়ে। চোখ ডলে নিয়ে ভালো করে তাকালো। এ কি, এই যুবক তো তৌসিফ স্যার। অমন মিটিমিটি হাসছে কেন দাঁড়িয়ে? স্যার, আপনি এত রাতে কোনো দরকার? ঘুম উবে গেল রুনার। দ্বিধাচরিত গলায় জিজ্ঞেস করলো তৌসিফকে, কিন্তু আশ্চর্য হলো রুনা। একইভাবে তৌসিফ মিটিমিটি হাসছে তার দিকে চেয়ে, আর চাহনিও কেমন অদ্ভুত লাগছে যেন, একটু দুষ্টু দুষ্টু চাউনি। কি দেখে অমন করে হাসে সে? ভাবতে গিয়ে নিজের দিকে একবার দৃষ্টি ফেরালো। এ বাবা, তার গায়ে ওড়না নেই। তৌসিফের দিকে ঝট করে আবার তাকালো তখন, এবং নিশ্চিন্ত হলো তৌসিফ তাকে এমনভাবে দেখে দুষ্টু দুষ্টু হাসছে। প্রথমে বেশ আড়ষ্ট হয়ে পড়ল রুনা। ইউ আর সো অ্যাট্রাকটিভ রুনা। তৌসিফের মুখে এমন সুশ্রী শুনে রুনা অবাক হলেও পরবর্তীতে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। বাসায় এসে তখন শুনলাম তোমাকে মেরেছে নাকি শরণ, কেটে ফেলেছে মুখটা, তাই দেখতে এলাম। আসলে তার আগে আসতাম, কিন্তু যাকগে, তোমার ঘুমে ডিস্টার্ব করলাম বোধহয়। না না, কোনো সমস্যা নেই, আমি একটু বিরক্ত হইনি। ইস, কতখানি কেটেছে কে জানে। কাজটা শরণ মোটেও ঠিক করেনি। জাত খুব বকেছে ওকে, জানো? তাই? ঠিক কি করেছে, বড্ড বাড়াবাড়ি করে ফেলছে। আমি তোমার রান্না খুব একটা পছন্দ না করলে তোমাকে আর অপছন্দ করি না, তোমাকে তো আর অপছন্দ করি না, তাই তোমার সঙ্গে এই অন্যায়টা আমি মানতে পারিনি। থ্যাংক ইউ স্যার। শরণ ম্যাম শুধু শুধু আমাকে সন্দেহ করে এভাবে মারলো, আমার মুখটা কি আর ঠিক হবে?
আমার কত বড় একটা সর্বনাশ করলো ম্যাম। কিচ্ছু হবে না রোনা, আমরা আছি না? তুমি আমাদের বাড়িতে এসে কত ছোট থেকে আছো, আমাদের সব থেকে বিশ্বস্ত মানুষ। তোমার ক্ষতি নিশ্চয়ই আমরা চেয়ে দেখবো না, তাই তুমি একদম চিন্তা করো না। তোমার ট্রিটমেন্টের দায়ভার আমার। যাও। বলতে বলতেই চোখে পানি চলে এলো রুনার। তা দেখে তাওসিফ দ্রুত এগিয়ে এসে সান্ত্বনার হাত রাখলো ওর মাথায়। প্রথমবারের থেকেও আরও বেশি অবাক হলো রুনা তাওসিফের সহানুভূতিশীল আচরণে। অবশ্য শেখ বাড়িতে সব থেকে শান্ত স্বভাবের মানুষ সে তাওসিফকে দেখেছে, তাই বিশ্বাস হতে চাইল তাওসিফ মানুষটা সরল গোছের বটে। বলছিলাম আমাকে একটু সময় দিয়ে পেরো না, ঘুমটা আসছে না আজ কেন যেন। টেরেসে যাবি তোমার সঙ্গে? বলার মাঝে তাওসিফ বারবার রুনার শরীরের দৃষ্টি রাখছিল, ঠোঁটে আবার সেই মিটি মিটি হাসি। রুনা সহজেই বুঝতে পারল তাওসিফের ইশারা এবং আবেদন। তৃতীয়বারের মতো তাই অবাক হলো সে। এই মুহূর্তে ইয়াসিফ যদি দাঁড়িয়ে এমন আবদার করত তাহলেও মানা যেত, যদিও ইয়াসিফ বাড়ির কোনো সার্ভেন্টদের ধারে কাছেও ঘেঁষে না, এমনকি তার মুখোমুখি কখনো দাঁড়ায়নি সে। ওই ছেলের চোখে চোখ পড়লেই বুক কেঁপে ওঠে রুনার, কেমন শিকারীর নজর লাগে। মনে হয় চোখ চেয়েই মনের ভেতরটা দেখে নিতে পারে সে। কিন্তু আজ তাওসিফের এমন স্বভাব সম্পর্কে জেনে অবাক না হয়ে পারল না, তবে বুঝতে পারল শেখ বাড়িতে হয়তো আজকের মতো সুযোগ কখনো পায়নি বলেই তাওসিফ নিজের স্বরূপ প্রকাশ করতে পারেনি। রুনা ক্লাস 8 থেকে শেখ বাড়িতে আশ্রয় নিয়েছে। সেই তখন থেকে নাওফিলের প্রতি দুর্বলতা জন্মেছিল তার, কিন্তু শেখ বাড়ির কোনো ছেলের দিকেই যে হাত বাড়ানোর যোগ্যতা নেই, তাই মনকে সামনে নিতে চেয়েছিল সে, কিন্তু তা পারেনি বিশেষ একজনের উস্কানিতেই। আজও মনে মনে তাই সে নাওফিলকে স্বামীর মতো আপন ভেবে ওকে নিয়ে কল্পনার রাজ্যে সংসার করে। অবশ্য শারীরিক মানসিক উভয় চাহিদা পূরণের জন্য হলেও প্রণয় সম্পর্কে জড়িয়েছিল সে দুজনের সাথে। খুব বেশি দিন সে সম্পর্কের সময়কাল গড়াতে দেয়নি সে, এতে ফেঁসে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু আজ রাতে এমন এক দুর্লভ মানব তার দৌড়ে এসে দাঁড়িয়ে তাকে পেতে চাইছে, এই যে তার সৌভাগ্য, তা সে পায়ে ঠেলে দেওয়ার বোকামো করবে না নিশ্চয়ই। আজ স্থানকাল পাত্র সবই তার অনুকূলে। কোনোভাবে শেখ পরিবারের বংশধর এই গর্ভে ধারণ করতে পারলে তার কাজের লোকের পরিচয়ে অপমান হতে হবে না কারো কাছে, বরং সেদিন শরণকে পায়ের নিচে ফেলে পিষতে পারবে সে। লাজুক মুখ করে বলল তাওসিফকে, আপনি এগোন স্যার, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, অপেক্ষা করবো। ঘরের দরজা আটকে দিয়ে রুনা ছুটল বাথরুমে। তাওসিফ মাথা দোলাতে দোলাতে নীরবে হাসল, বিদ্রুপাত্মক হাসি। হাসতে হাসতে পেছন ফিরতে চমকে উঠল সে। সামনে কিরণ বুকে হাত বেঁধে তীক্ষ্ণ চাহনিতে দাঁড়িয়ে আছে তার মুখোমুখি। তুমি কেন এখানে? না ঘুমে কি করছো? ঘুমাইনি বলেই আজ স্বচক্ষে দেখতে পেলাম আপনার নোংরা ঘটনা। ছি ছি ছি, আপনি এরকম চরিত্রের ভাইয়া, তাও কিনা বাসার মেয়ের সঙ্গে! এত নিম্ন রুচি আপনার, ছি! আর আমি আপনাকে কিনা আইডল ভাবতে শুরু করেছিলাম। তাই নাকি? থতমত চেহারা তাওসিফের। বিপদে পড়ল সে, কিভাবে সামলাবে এখন কিরণকে? এর মাঝে যদি রুনাও বেরিয়ে আসে? না, এখন রুনাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তার নাটক কিরণকেই সরাতে হবে। মুখ বিকৃতি করে বলল কিরণ, আপনি দেখতে শুনতে তো খারাপ না, তাহলে দুনিয়াতে আর কোনো মেয়ে পাননি না? করবেন যখন অন্তত রুচিসম্মক কারোর সঙ্গে করতেন। শেষমেশ ওই শয়তানির সঙ্গে ফষ্টিনষ্টি করার ইচ্ছা হলো। কিরণের দিকে তেড়ে গেল তাওসিফ। তাই কি তোমার সঙ্গে করবো? ধমকে বসলো। রেগে মেগে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে সে। এইটুকু মেয়ে কি সব অপবাদ দিয়ে অপমান করে যাচ্ছে, সাহস কত বড়! কিরণ আকাশ থেকে পড়ার মতো অভিব্যক্তিতে চাইল, লজ্জাও পেল ভীষণ, তবু চুপ রইল না। হতাশ সুরে বলল, বিশ্বাস পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছে আল্লাহ। ভালো মানুষ ভেবে আর কাউকে বিশ্বাস করার জো নেই। কে করতে বলছে তোমাকে বিশ্বাস? ছোট মানুষ অথচ কথার সাইজ লম্বা লম্বা। যাও যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর না হয় পড়তে বসো। আর যেন রাতের বেলা টোটো করে বেড়াতে না দেখে। আমি কাল সকালে ভাইয়া আর আপুকে সব বলে দেবো। আচ্ছা, আমি তো খুব ভয় পেলাম, প্লিজ আমাকে মাফ করে দাও। আবার বলছি কিরণ, ছোট মানুষ বড়দের ব্যাপারে সবসময় নাক গলাবে না। পড়াশোনা করতে এসেছো, ফোকাস অনলি পড়াশোনাতে রাখবে, তা না খালি ফাঁকিবাজ। পড়াশোনা ঠিক নেই, এটুকু বয়সে পেকে ফেটে ফুটে যাচ্ছে সে। হয় প্রেম, না হয় গোয়েন্দাগিরি। যাও, ঘরে যাও। শেষে আবার ধমকালো তাওসিফ। এমন করে তো শাসন কখনো দ্বিতীয় করেনি কিরণকে। তাওসিফ অবশ্য রেগে থাকলে এমন কড়া স্বরেই কথা বলে,
কিন্তু আজকের ব্যবহার অপ্রত্যাশিত এবং বেশি রুড়ো ছিল কিরণের জন্য। অল্প বয়স, গায়ে টকবগে রক্ত, তাই কষ্ট হজম করে নিলেও কিরণ অপমানটা সইতে পারল না। তর্জনী আঙুল তাওসিফের মুখের উপর তুলে বলল, মানুষ ছোট হলেও চরিত্রহীন আর চরিত্রবান মানুষদের বিচার করার এতটুকু ম্যাচুরিটি তো আছে। আর জীবনেও আমি আপনাকে সম্মান করব না। আর দাঁড়ালো না। তারপর হনহনিয়ে উপরে চলে যেতে থাকলো। কথা বলার মুহূর্তে তাওসিফ স্পষ্ট কিরণের চোখে পানি দেখেছিল। ভেজা সেই চোখ দেখে তাওসিফের রাগ শীতল হয়ে যায়। নিঃশ্বাসও আটকে গিয়েছিল বোধহয়। প্রথমবার কোনো মেয়ের ভেজা চোখ হৃস্পন্দনও এক পলকের জন্য থমকে দিয়েছিল ওর। কিরণ ওর কথায় কষ্ট পেয়ে কেঁদে ফেলল। এই উপলব্ধিটা ওকে কেমন যেন টেনে নিয়ে যেতে চাইছে ওই আবেগী মেয়েটার ঘরে। পরাস্ত ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়ে হতে চাইছে অনুতপ্ত। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোন অজানা বিকেল, গান দিল গোধূলি এক দুমুঠো। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোন অজানা বিকেল, গান দিল গোধূলি এক দুমুঠো। তুমি যাবে কি, বলো যাবে কি, দেখো ডাকছে ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি, সামনে বেবড় ঢেউ। এই একটা গানই সারা পথ শুনতে শুনতে নভেল দিদিতে এসে পৌঁছালো দিয়াবাড়ি। আকাশটা পূর্ণিমার আলোয় ঝকঝকে, আর কাশবনে উত্তাল হাওয়া। হঠাৎ করে বেরিয়ে পড়ে খুব একটা ভুল করেনি ওরা। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই এবার দিদিতে চোখ পড়ল তাদের গাড়ি থেকে দূরে দাঁড়ানো আরও একটা কালো গাড়ি। আতঙ্ক চোখে নভেলের দিকে তাকালো, কিন্তু সে নির্লিপ্ত চোখে গাড়িটা দেখে রাস্তার মাঝে হাঁটতে আরম্ভ করেছে। দিদিতে পাশাপাশি চলতে চলতে বলল, আমাদের সঙ্গে এসেই দাঁড়ালো গাড়িটা। ওরা ওদের ডিউটি পালন করছে। হঠাৎ বাইরে নিয়ে এলে কেন এত রাতে করে? নভেল বসার মতো একটা জায়গা খুঁজে দিদিকে নিয়ে কাশবনের মুখোমুখি বসল, রাস্তার কোনায় ঘাসের ওপর। তারপর হুট করে দিদির কোলে মাথা পেতে শুয়ে পড়ল। আকাশবাণীর মুখ করে মৃদু স্বরে বলে চলল, আমি তোমার মনের মতনই শরণ। তা আমি শুরু থেকেই জানি তুমি বাস্তব জ্ঞান পরিপূর্ণ হলেও যখন রোম্যান্টিক ফ্যান্টাসি নোভেল পড়ো তখন হঠাৎ করে অবুঝ হয়ে যাও। এক্সপেক্ট করো ওখানকার হিরো চরিত্রের মতো আমার মাঝে রোম্যান্টিক, কেয়ারিং, পজিটিভ ভাবমূর্তি। হয়তো তোমাকে স্যাটিসফাইড করতে আমি মাঝে মাঝে নিজের বৈশিষ্ট্যের বাইরে গিয়ে একটু আধটু তেমন হই বা হতে পারি, কিন্তু আদতে তো আমি এমন নই। যেমন ধরো, তুমি অভিমান করে থাকলে তোমাকে মানানোর জন্য হুট করে রোম্যান্টিকভাবে তোমাকে কোলে তুলে নিতে পারি না। জোর করে ঠোঁটে চুমু খেতে খেতে রাগ ভাঙাতে পারি না। কিংবা রান্নাঘরে তোমার সঙ্গে দাঁড়িয়ে রোম্যান্টিকভাবে দুষ্টুমি বা প্রেম খুনসুটি করতে পারি না। মূলত এমন ব্যক্তিত্বের না আমি। এরপরও আমি অনেকবার এমনভাবেই নিজেকে তোমার সামনে এনেছি, কারণ কখনো যেন তুমি আমার প্রতি অনাগ্রহী না হও, আমাকে বোরিং না লাগে। প্রয়োজনে আমি আগামীতেও তোমাকে স্যাটিসফাইড করতে এমনই হব বারবার। তবু আমার প্রতি তোমার অনুভূতি শূন্যতা দেখাতে পারবো না। কিন্তু শরণ, পাশাপাশি তোমাকে এটাও মানতে হবে যে আমার ব্যক্তিরূপটা আসলে সাদামাটা। স্পেশালিটি বলতে আমার মাঝে কিছুই নেই তোমার নভেলের হিরোদের মতো। ওসব ওই নভেলেই সম্ভব। এই যে আমি তুমি কখনো মুখে একে অপরকে ভালোবাসা উচ্চারণ করে স্বীকৃতি না দিলেও আমরা জানি যে ভালোবাসা একে অপরের প্রতি আছে বলেই শত ঝামেলাকে ফেলে এসে একসঙ্গে হতে পেরেছি আজ। আমি নিজের মনে কখনো আঁকিনি বা ভাবিনি আমার বউ কেমন হবে দেখতে, কেমন আচার আচরণের হবে। প্রথম শুধু ভাবতাম সে যেমনই হোক দেখতে বা বৈশিষ্ট্যে, শুধু তার মাঝে যেন দুঃসাহসী সত্তাটা থাকে। কেন এমন চাইতাম তা তো তুমি জানোই। এখন কিন্তু আমার মধ্যে যে ভাবনাটা হয় তা হলো আমি আমার বউ বাচ্চা নিয়ে সারা জীবন সুখে দুঃখে কাটাবো। রাজনীতিতে প্রবেশ করতে চাইছি দাদা বা আব্বুর প্রেশারে পড়ে না, নিজেকে প্রমাণ করতে। আমার বাবা মা যারা মাফিয়া সন্ত্রাসী নামে পরিচিত, তাদের সন্তান হয়ে আমি ছোটবেলা থেকেই কাছের দূরের সকল মানুষের থেকে একটা মানসিক আঘাত পেতে পেতে বড় হয়েছি। আমার বাবা মা দেশদ্রোহী ক্রিমিনাল বলে যে আমিও হব, সবার এই কথাটাকে ভুল প্রমাণিত করার জন্য হলেও আমার পলিটিক্স করাটা প্রয়োজন। যে দেশের ক্ষতির কারণ ছিল আমার বাবা মা, সেই দেশের সেবা করার সুযোগটা আমি পেতে চাই। আমার রক্তে কোনো দোষ নেই। সন্ত্রাসী বাবা মায়ের সন্তান সন্ত্রাসী হয় না, তা আমি সবাইকে জানাতে চাই শরণ। আর আমার এই লক্ষ্যে তোমাকে পাশে প্রয়োজন, নয়তো আমি পারবো না, কিছুই করতে পারবো না আমি।
তুমি তো আমাকে এতটা খোলামেলা ভাবে কখনো কিছু বলনি। আমি মাঝে মধ্যে অবুঝের মতো করি, মানছি আমি, কিন্তু সংসার আর স্বামীকে সামলানোর আর আগলে রাখার মন মানসিকতাতে যে আমার নেই তা ভুল। তুমি জানোই না তুমি আমার কাছে কতটা স্পেশাল। আমি তোমার মতো একজনকে পেয়ে নিজেকে কতটা সৌভাগ্যবতী ভাবি, কতটা গর্ববোধ করি তা কখনো তোমাকে বলা হয়নি। আমি তো তোমাকে রাজপুত্র মনে করি আর নিজেকে তুচ্ছ এক প্রজা। আমি যখন তোমার ভার্সিটিতে যেতাম কতবার তোমার নজরে পড়তে তোমার আশেপাশে হেঁটেছি, সামনে দিয়ে চলেছি, কিন্তু তুমি কখনো ভুল করেও আমার দিকে চোখ তুলে তাকাওনি, কিংবা দেখার মতো করে দেখোনি। শুধু আমি কেন, তোমার নজরে পড়তে কত মেয়ে ঘুরঘুর করতো তোমার চারপাশে। যদি না নানান পরিকল্পনা করে আর কৌশলের দ্বারা তোমার কাছাকাছি আসতাম, তুমি আমাকে কোনো দিনই সে চিনতেই পারতো না, চেনার প্রয়োজনও মনে করতে না। তোমাকে পাওয়াটা তাই আমার বড় ভাগ্যই ছিল। তাই প্রশ্নই আসে না তোমার প্রতি কখনো আমি অনাগ্রহী হয়ে পড়বো। হয়তো আমি পাই যে তোমাকে যদি কোনো কারণে হারিয়ে ফেলি, তুমি কি নিয়ে থাকবো আমি এই এত বড় দুনিয়াতে। আমি তোমার পাশে তোমাকে আগলে রাখার জন্য গোটা একটা পরিবার আছে। আমার তো তুমি আর এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে ছেড়ে গেলে আমার টিকে থাকাটা কতটা কষ্টকর হবে তা যখনই ভাবি আমার দম বন্ধ লাগে। আমি কেমন জীবন সঙ্গী চাইতাম তা কিন্তু তুমি বিয়ের পরই জানতে পেরেছো। অথচ যখন আমি তোমার প্রেমে পড়ি তখন কিন্তু শুধু তোমার বৈশিষ্ট্যকে চিনেই প্রেমে পড়েছি। তোমার ব্যক্তিত্ব সামান্য জেনে ওই সামান্য ব্যক্তিত্বই মজেছি আমি। বলতে দ্বিধা নেই, তোমার বাহ্যিক সৌন্দর্যও আমায় আকর্ষণ করেছে, কিন্তু তার মানে আবার এ না যে তোমার সুন্দরতাই আমাকে এখনো ধরে রেখেছে। এটা স্বাভাবিক একটা সত্য। একটা মানুষকে আগে চিনি বা পছন্দ করি আমরা তার চেহারার মাধ্যমেই, তারপর না মিশতে মিশতে গোটা তাকেই পছন্দ বা অপছন্দ করি। আমি যখন কল্পনার দুনিয়াতে ভাসি তখন কিন্তু আমার উপন্যাসের হিরোকে ভেবে ভেসে বেড়াই না, আমার সমস্ত ভাবনাতে তুমিই থাকো নাফিল। আমি তোমার স্বরূপকে ভালোবাসি, আমার জন্য ধারণা করা তোমার মেকি রূপকেও। আমি তোমার লক্ষ্য সম্পর্কে এমন করে জানতে পারিনি আগে, নয়তো কখনোই বিরুদ্ধাচরণ করতাম না। তুমি সত্যবাদী আর সৎ থেকেও রাজনীতিতে, তাহলেই আমি সব সময় তোমার পাশে থাকবো। শেষ অনুরোধটাই নাভিলের বিবেকে পাথর নিক্ষেপ করল যেন। কাঙ্ক্ষিত গতি পেতে বা টিকিয়ে রাখতে রাজনীতির অভ্যন্তরে যে কত বর্বরতা আর ষড়যন্ত্র চলে তা মেনে নিয়ে যে তাকেও আগে গদিটা পেতে হবে তা আর বলার সাহস হলো না নাভিলের। আমার আজ খুব খারাপ লাগছিল আমার প্রকৃত জন্মদাত্রীর কথা ভেবে। আমাকে রুনা যখন ইনডিরেক্ট বেজন্মা বলল তখন রাগে জ্ঞান হারালেও পরে উপলব্ধি করেছি আমি তো সত্যিই জানি না আমার জন্ম পরিচয়। হতেও তো পারি বেজন্মা, যার গর্ভে এসেছিলাম আমি সে তো 10টা মাস আমাকে নিজের মাঝে ধারণ করে পৃথিবীর সব থেকে অসহনীয় ব্যথা সয়ে জন্ম দিয়েছিল। সেই মানুষ আমাকে ত্যাগ করতে কি একটু মায়া অনুভব করেনি? বলতে গিয়ে কান্নায় ধরিয়ে এলো দিদির গলা। নাভিল উঠে বসে ওর বুকের কাছে ঝাপটে ধরল। এজন্য কাঁদছিলে তখন? তাহলে মিথ্যে বললে কেন? মিথ্যাও বলিনি, আমার কথাও মনে পড়ছিল। ফর্মালিটি করে হলেও সে যে আমাকে তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দাবি করেছে কাকুর কাছে, সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল আজ। আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ শরণ, তোমার ভালোর জন্য আমি যা কিছু গ্রহণ করতে প্রস্তুত, তেমন ত্যাগ করতেও প্রস্তুত, এমনকি যা কিছু করতেও প্রস্তুত। তাই দয়া করে আমার কাছে তোমার সামান্যতম কষ্ট লুকাবে না, কোনো কথাও আড়াল করবে না। আদেশ করাতেই বলল নাভিল। দিদিটি নতমুখে মাথা দুলিয়ে সম্মতি দিল। তারপর হঠাৎ ওকে জিজ্ঞেস করলো নাভিল, তোমার আম্মুর জন্য সোহাইল কাকু বেস্ট, তাই না? আরও আগেই দুজন এক হলে তোমাদের দু বোনের কখনো বিপদে পড়তে হতো না বোধ হয়। এমন কথাটা বলল নাভিল কেমন এই জন্যই সোহাইল সম্পর্কে মূলত দিদিটির ভাবনা কেমন তা জানার জন্য। একটু রয়ে সয়ে দিদিটি জবাব দিল শুধু, হয়তো। হয়তো? হয়তো কেন বলছো? কাকু নাকি খুব কেয়ারিং তোমাদের দু বোনকে নিয়ে, খুব ভালোবাসেন তোমাদের, তেমনই তো বললেন সেদিন। আমার সামনে দাঁড়ানো পরিচিত মানুষটার মাঝে আমাকে নিয়ে তার কেমন অনুভূতি তা আমি বুঝতে শিখেছি ক্লাস 5-6 থেকেই। আমার মনে হয় সেটা যে কোনো মানুষই বুঝতে পারে একটা বয়সে এলে। ছোটবেলায় সোহাইল কাকুকে দেখতাম এবেলা ওবেলা বাইকে করে বাসার সামনে এসে দাঁড়াতো। আম্মু বাসা থাকলে আমাকে আর কিরণকে ডেকে এনে এত এত খাবার দাবার দোকান থেকে কিনে এনে দিত। আর যদি কটা দিন
আম্মুর দেখা না পেতো তাহলে রুক্ষ মেজাজে আমাকে জিজ্ঞেস করতো আম্মু কখন বাসা থেকে বের হয়েছে, কখন ফিরেছে। বড় হতে থাকলাম যখন, তখন একটু একটু পরিবর্তন হতে থাকলো কাকুর আচার আচরণ। খুশি মনে বাসায় ঢুকলেও একটা সময় আম্মুর সঙ্গে তর্ক বিতর্ক আরম্ভ করে দিত। মানে সে যতবার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে ততবারই আম্মু আমার আর কিরণের দোহাই দিয়ে ফিরিয়ে দিয়েছে। একবার কাকুকে বলতে শুনেছিলাম আমাকে যেন ভালো কোনো এতিমখানায় দিয়ে দেয়, সব খরচা সে দেবে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। খুব ভয় পেয়েছিলাম আমি সেদিন, যদি সত্যি আম্মু আমাকে একা এক কোথাও রেখে আসে, কারণ আম্মু খুব একটা সাহস ছিল না আমার সাথে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আম্মু সেদিন অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিল কাকুকে, শুধু আমাকে এতিমখানায় রেখে আসার কথাটা শুনে। সৌরভের সঙ্গে আমার ইনসিডেন্টটা আমাকে উপলব্ধি করায় আরো বেশি করে। আম্মু আমাকে মন থেকে গ্রহণ করেও করতে পারে না আসলে, আবার ভালোবেসেও আবার বাসতে চায় না। এটা স্বাভাবিক ভাবি এখন। যেদিন জানতে পারলাম আমি আব্বুর প্রেমিকার সন্তান, আব্বু আমার সঠিক পরিচয়টাও দেওয়ার প্রয়োজন বোধ করেনি আম্মুকে, সেদিনই বুঝলাম এটা কোনো স্ত্রী মেনে নিতে পারে না। সৌরভ আর তোমার ইনসিডেন্টের পর সোহাইল কাকু তোমাদের অনেক সাপোর্ট দিয়েছিল তো, তাই না? পুলিশ সুপার যখন তার দায়িত্বে ব্যর্থ হলো তখন সৌরভ আর সৌরভের বাবা প্রথমে কাকুকে বললো কেসটা পিবিআই এর আন্ডারে দিতে। কাকু ঠিক আছে বললেও তার মাঝে বিরক্তি আর অনাগ্রহ টের পেয়েছিলাম সবাই। তারপর একদিন সে আম্মুকে বলল ঘটনাটা নিয়ে যত লোক জানাজানি হবে ততই সমস্যা হবে আমার জন্য। তারপর এটাও বলেছিল সৌরভকে আর আমাকে একটা সম্পর্কে বেঁধে দিতে। কি একটা খোড়া লজিক দেখিয়েছিল। সৌরভ আর সৌরভের পরিবারের থেকে বেস্ট কেউ আমার জন্য হবে না, আর তাছাড়া ভবিষ্যতে ভালো পাত্রের সন্ধান পাওয়াও মুশকিল হতে পারে। অথচ তখন আমি সৌরভ দুজনেই কতটুকু, আম্মু সেদিন আরো পরিষ্কার বুঝতে পেরেছিল কাকু আমার এই ঝামেলাটা ঘাড়ে নিতে চাইছে না। ইনফ্যাক্ট আমাকেই পুরো বোঝা মনে করে সে। ওটা নিয়ে সৌরভের বাবা মায়ের সাথে আলোচনা করে আম্মু সিদ্ধান্ত নেয় কাকুকে আর আমাদের পারিবারিক ব্যাপারে টানবে না। তাই কেসটার আর কোনো সলিউশনও মেলেনি। আমাকে পুরো ঘটনাটা কেউ খুলে না বললেও কিরণ সবটা বলেছিল, কি কি হয়েছিল আমাদের মাঝে। আমি সেসব শুনে ট্রমার মাঝে চলে গিয়েছিলাম। আরো খারাপ কিছু হতে পারতো আমার সাথে। যতটুকুই বা হয়েছে তাও যারা জেনে গেছে তারাই সবটা রটিয়ে বেড়াবে। আরো অনেক কথা। তখন অবিশ্বাস্যভাবে আমাকে মানসিক সাপোর্টটা বেশি দিয়েছিল আম্মুই। আমি ক্লাস 3 থেকে একা একা ঘরে থাকতাম। কিরণ একটু বড় হওয়ার পর বায়না ধরতো আমার কাছে থাকার। তখন থেকে একসঙ্গেই 2 বোন থাকতাম। কিন্তু ওই সময় আম্মু আমার আর কিরণের মাঝে এসে শুতো, নানা রকম গল্প করতো আমাদের সাথে। আমি স্বাভাবিক না হওয়া অবধি অনেকগুলো রাত আম্মু থাকতো আমার পাশে। সেই কটা রাত শ্রেষ্ঠ ছিল আমার জীবনে। আব্বু যদি আমার পরিচয়টা আম্মুর কাছে অন্তত খোলাসা করে যেত তাহলে হয়তো আমাকে নিয়ে আম্মুর আচরণটা এতটাও শীতল হতো না। দীর্ঘশ্বাস ছাড়ল শেষে দিধিতি। নাভিলও আবিষ্কার করতে সক্ষম হলো দিধিতির জীবনে বিপজ্জনক মানুষটা সোহেলকে। সেই সাথে রেজার মৃত্যুর রহস্যটাও বিশাল একটা সূত্র পেয়ে গেল। তবে এই মুহূর্তে সেসব দিদিটিকে জানাতে চাইল না। প্রমাণ পাওয়াটা জরুরি, আর সেটা একমাত্র ইয়াসিফি পেতে পারে। অপেক্ষা করতে হবে ইয়াসিফের ফিরে আসার। তবে সেই সাথে ঝুমুরকে নিয়েও কিছু দ্বিধা সন্দেহ দূর হলো, আর কিছু মজবুত হলো। যেটা মজবুত হয়েছে সেটা হলো সোহাইল শেখের সঙ্গে অনেক আগেই একটা সম্পর্ক গড়ে উঠেছিল এই মহিলার। খুব বেশি দিন সুদর্শন সোহাইলের থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেননি তিনি, কিন্তু নিজের বিবেকবোধ, দায়িত্ববোধ আর মমতাবোধকে আগে প্রাধান্য দিয়েছেন। সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে না দেওয়া পর্যন্ত নিজের স্বার্থ আর সুখকে বিসর্জন দিয়ে গেছেন তিনি। কারণ তিনি বুঝতে পেরেছিলেন সোহাইল কিরণকে গ্রহণ করতে পারলেও দিদিটিকে কখনোই করবে না। বাধ্য হয়ে করলেও একসময় দিদিটির আশ্রয় হবে কোনো এক এতিমখানাতেই, যেটা ঝুমুর চাননি। চলো বাসায় ফেরা যাক, অনেক রাত হলো বলে দাঁড়িয়ে পড়ল দিদিটি। নফিলও উঠে পড়ে এগোতে থাকলো ওকে নিয়ে গাড়ির দিকে। হঠাৎ করে সে দিদিটিকে চমকে দিয়ে তাকে পাজাগোলা করে হাঁটতে হাঁটতে একদম গাড়িতে এনে বসিয়ে দিল। মাই গড, বিশাল হেভি হয়ে গেছে শরণ। হিরোগিরি দেখাতে গিয়ে 2 মিনিটে আমার গ্যাস বেরিয়ে গেছে। গাড়ির দরজার কোণা ধরে নাটকীয় ঢঙে হাঁপাতে হাঁপাতে বলে উঠল নভেল। চোখা দৃষ্টিতে নভেলকে দেখে দিদিটি জবাব দিল, আমিও খেয়াল করেছি বুঝলে, লাস্ট মান্থ ধরে তোমাকে দেখতে লাগছে যেন বয়সটা বেড়ে গেছে হঠাৎ করেই। চুল দুটো শুকিয়ে একটু ঝুলেও পড়েছে মনে হচ্ছে। হালকা একটা ভুঁড়ির সন্ধানও মিলেছে। দেখো তোমার টি শার্টের উপর থেকে।
মাই গড, ওই তো ভুঁড়িটা ভেসে উঠেছে। নিমিষেই ঠাস করে গাড়ির দরজাটা লাগিয়ে দিল নাওফিল। মনে হলো যেন দিদির কথা বন্ধ করতে ওর মুখের উপর দরজাটা লাগালো। বড় বড় পা ফেলে গাড়ির অন্য পাশ এসে ভেতরে ঢুকে সিট বেল্টটা লাগাতে লাগাতে বলল, ননসেন্স কথাবার্তা বলো কেন? আমার তোমার মাঝে মাত্র 4 বছরের এইজ গ্যাপ, ভুলে গেছো বোধহয়। আমার দাদাই যেখানে স্টিল স্ট্রং ম্যান, দাদির চুলও মাত্র 1 ভাগ পাক ধরেছে, সেখানে তাদের চাঁদের টুকরো নাতিকে তুমি বুড়ো বানাতে চাইছো। আর 4টা বছর গেলে তুমি আরও মুটিয়ে যাবে, আমি একই থাকবো। তখন দেখা গেল তুমি আমার উপর চড়ছো আর আমি একটা ওয়ার্ড বলে আমাকে অপমান করতে চাইলে না, সত্যি ওজন 70 কেজি বানাবো, একদম বলে দিলাম। চোরের উপর রাগ করে কলা পাতায় ভাত খাবে? প্রয়োজনে খাবো, কারণ আমার ঘরের চোরটাই আমার কলা পাতায় ভাত খাওয়া সহ্য করতে পারবে না। না, তাতে তোমার ঘরের চোরটার আরও সুবিধা। সে তো এমনিতেও চায় না তার ঘরবালির লোক সম্মুখে যাক, কেউ তার দিকে একবারের বদলে 2বার ফিরে তাকাক। এতে তো চোরের সুবিধাই হবে। বেশ, ঘরের চোরটাকেই সন্তুষ্ট করি তাহলে। কাল থেকে শরীরে মেদ বাড়ানোর চার্ট মেনটেন করতে আরম্ভ করবো, কি বলো? তা কি কি থাকবে তোমার চার্টে? এবেলা ওবেলা বাটার তো থাকবেই, সেই সাথে সব রকম মিষ্টি। আর নাওফিল হঠাৎ ড্রাইভিং থেকে নজর সরিয়ে এগিয়ে এলো দিদির কাছে, কানের কাছে ঠোঁট রেখে ছুঁয়ে বলল, এই বেলা ওবেলা বাটার আর মিষ্টি খাওয়ানোর দায়িত্বটা আমাকে দিও শোনা। মুসকি মুসকি হেসে উঠল দিদি। আরে আগে সামনে খেয়াল রাখো না পাজি। নাওফিলকে ঠেলে সরিয়ে দিয়ে বলল দিদি। হাসতে থাকলো নাওফিলও।